দেশে বৈধ অস্ত্রের দোকানে দেদারসে সামরিক উজি পিস্তল বেচাকেনা, রাইফেল আমদানির আড়ালে কৌশলে আধা স্বয়ংক্রিয় অস্ত্র আনে 6 প্রতিষ্ঠান। এর আগে তো গভর্নমেন্ট থেকে কোনো রেস্ট্রিকশন দেওয়া ছিল না যে এই আর্মস বিক্রি করতে পারবে না। মানুষের সৌন্দর্যের জন্য অনেকে উজি নাম জানে, এই জন্য একটা করে, কিন্তু আসলে ওই উজি এই উজি না। হুমকিতে নিরাপত্তা। জঙ্গিরা যদি এই জিনিসগুলো ব্যবহার করতে সক্ষম হয় তাহলে তো অবশ্যই আমাদের জন্য একটা থ্রেট। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরিশাল শেরেবাংলা মেডিকেলের জরুরি বিভাগের ফটকে মধ্যরাতে তালা। কমিশন বাণিজ্যের অভিযোগ, দাবি মেনে নেয়ার আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট স্থগিত। দেশে ইলিশ উৎপাদনে রেকর্ডের পর রেকর্ড, বাড়ছে মাছের আকারও। নিরাপদ স্থান নিশ্চিত না হলে মিয়ানমারের ইরাবতী অববাহিকায় ইলিশ চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংঘাতময় পৃথিবীতে রসুলের আদর্শ সমাধান সূত্র বলছেন চিন্তাবিদরা। এবং জয় নির্ধারণী অঙ্গরাজ্য ফ্লোরিডায় একই দিন প্রচারণায় ট্রাম্প বাইডেন। পাল্টাপাল্টি অভিযোগে একে অপরকে ধরাশায়ী করার চেষ্টা, রেকর্ড ছাড়ালো নির্বাচনী ব্যয়। দেশের বৈধ অস্ত্রের দোকানে দেদারসে বিক্রি হচ্ছে বিক্রয় নিষিদ্ধ উজি পিস্তল, যা বিভিন্ন দেশের সামরিক বাহিনী ব্যবহার করে। সম্প্রতি বেশ কিছু ব্যক্তি এ ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র কিনে ব্যবহার করছে। গত 5 বছরে দেশের 6টি প্রতিষ্ঠান রাইফেল আমদানির নামে এই অস্ত্রগুলো আমদানি করেছে। শুধু তাই নয়, এসব অত্যাধুনিক মারণাস্ত্র পৌঁছে গেছে মাদক কারবারিদের হাতেও। বিষয়টি শুধু নিরাপত্তা বাহিনীর জন্যই নয়, পুরো দেশের নিরাপত্তার প্রশ্নেই উদ্বেগের। .22 বোরের অত্যাধুনিক অস্ত্র, নাম উজি পিস্তল। বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়ে থাকে এই অস্ত্র। ইসরায়েলের তৈরি এই সেমি অটোমেটিক অস্ত্রে রয়েছে 20 রাউন্ডের 2টি ম্যাগাজিন, যা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে নেই। নিষিদ্ধ এই অস্ত্রটি গত 5 বছরে 6টি প্রতিষ্ঠান বাংলাদেশে আমদানি করেছে, যা কোনো বাহিনীর জন্য নয়, ব্যক্তিগত ব্যবহারের জন্য। এদিকে আমদানি করা 109টি উজি পিস্তলের মধ্যে ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে 54টি অস্ত্র। গত 20 আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে এক মাদক কারবারিকে গ্রেফতারের পর তার কাছ থেকে উজি পিস্তল উদ্ধার করা হয়। লাইসেন্সে বর্ণিত অস্ত্রের সাথে প্রাপ্ত অস্ত্রটির সাদৃশ্য না থাকায় ডিবি পুলিশ অস্ত্র ও লাইসেন্সের বিষয়ে বিশেষজ্ঞের মতামতের জন্য এই সংক্রান্ত বিশেষজ্ঞের কাছে অস্ত্রটি পাঠায়। বিশেষজ্ঞের মতামতে বলা হয়, উজি পিস্তল সেমি অটোমেটেড হয় সেটি ক্রয়যোগ্য নয়, এটি মিলিটারি গ্রেডের একটি অস্ত্র। তবে অস্ত্র আমদানিকারকরা বলছে, বাংলাদেশে উজির যে পিস্তলটি বিক্রি করা হচ্ছে তা মূলত রেপ্লিকা, মূল অস্ত্রের থেকে এর ক্ষমতাও কম। এই অস্ত্রগুলো দেশেও আনা হয়েছে সম্পূর্ণ বৈধ উপায়ে। এর আগে তো গভর্নমেন্ট থেকে কোনো রেস্ট্রিকশন দেওয়া ছিল না যে এই আর্মস বিক্রি করতে পারবে না। যদি আমাদের উপরের কাছে যদি এরকম কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকতো তাহলে কেউ এটা করতে যেত না। মানুষের সৌন্দর্যের জন্য অনেকে উজি নাম জানে, এই জন্য একটা করে, কিন্তু আসলে ওই উজি এই উজি না। এটা 9mm যে ডিফেন্স ইউজ করে, এর সাথে এটা আকাশ পাতাল তফাৎ। 9mm তো ডিফেন্সের জন্য অনেক বড় ক্যালিবারের, আর .22 অনেক ছোট ক্যালিবারের, যার রেঞ্জ 50 মিটারও না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জঙ্গিদের হাতে অত্যাধুনিক এই অস্ত্রটি পৌঁছে গেলে দেশের যে কোথাও যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। এটা একটা মিলিটারি গ্রেডেড অস্ত্র। মিলিটারি গ্রেডেড অস্ত্র সাধারণত সিভিলিয়ানদের কাছে কিন্তু বিক্রি করা যায় না। .22 বোরের রাইফেল যেহেতু তাদের ইম্পোর্ট করার সুযোগ ছিল, তার আদলে তারা এই অস্ত্রটা আমদানি করে নিয়ে এসছে। লাইসেন্স নিয়ে কিনেও যদি জঙ্গিদের কাছে হ্যান্ডওভার করা হয় বা জঙ্গিরা যদি এই জিনিসগুলো ব্যবহার করতে সক্ষম হয় তাহলে তো অবশ্যই আমাদের জন্য একটা থ্রেট। দেশে বর্তমানে 84টি বৈধ অস্ত্র ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছে 32টি প্রতিষ্ঠান। এছাড়া দেশের মোট 14টি প্রতিষ্ঠান সরাসরি বিদেশ থেকে অস্ত্র আমদানি করতে পারে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নির্বাচনের খবর। ফ্লোরিডায় জয় পাওয়া মানে প্রেসিডেন্ট পদে জয়, এমন তত্ত্বে বিশ্বাসী হয়ে বৃহস্পতিবার একই দিনে ফ্লোরিডায় 2 প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশ করেছেন। বরাবরের মতো অভিযোগ পাল্টা অভিযোগে চেষ্টা করেছে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যেতে। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন।
মার্কিন নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। ভোটের এই শেষ মুহূর্তে এসে দেশব্যাপী জাতীয় জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 12% ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। সম্প্রতি জরিপ ও বাজার গবেষণা সংস্থা SSRS পরিচালিত সিএনএনের একটি নতুন জরিপে ট্রাম্প ও বাইডেনের জনমতের এই ব্যবধান লক্ষ্য করা গেছে। SSRS পরিচালিত সিএনএনের এই জরিপটি 23 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত পরিচালনা করা হয়। এমন প্রেক্ষাপটে জয় নির্ধারণী অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডায় একই দিন নির্বাচনী সমাবেশ করলেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতো একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মেতে ওঠেন দুই নেতা। It's unconscionable that the Trump administration says it cares so much are deporting hundreds of Cubans and Venezuelans back to their dictatorships. Trump loves to talk, but he doesn't care about Cuban and Venezuelan people. অন্যদিকে যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী দাবি করে ট্রাম্প বলেন এই ধারা অব্যাহত রাখতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পক্ষে নন তিনি। No, it's very much bigger than any GDP we've ever had. You have to go back to the 1950s and then it's less than half. This is the greatest number, 33.1%. If you asked me 2 weeks ago, I would have said, I'll take 12%. 12% would have been very nice. Nobody ever heard of 12%. এবারের নির্বাচনী ব্যয় অতীত সকল রেকর্ড ছাড়িয়েছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রচার প্রচারণায় জমে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। আগামী 3 নভেম্বর শেষে জানা যাবে কে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের হলিউড থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 25 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1681 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,04,760 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 14,268 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,10,589 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,681 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,04,760 জন। 24 ঘন্টায় মারা গেলেন 25 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,886 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,548 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,21,281 জন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের হালি শহরে ঐতিহ্যবাহী জশ্নে জুলুসের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, এখন থেকে 2 মিনিট আগে কিন্তু জশ্ন জুলুসের সেই বর্ণাঢ্য র্যালি চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়েছে। এখানে বছর যদিও স্বাস্থ্যবিধি মেনেই জশ্ন জুলুস পালনের কথা বলা হয়েছিল, তারপরও আমরা আসলে দেখতে পাচ্ছি মানুষকে সীমিত আকারে মানুষ আসার কথা বলা হয়েছিল। তারপরেও কিন্তু নবী ভক্ত, নবী প্রেমিক হাজারো মানুষ কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু যোগ দিয়েছেন। আপনি হয়তো জানেন 1974 সাল থেকে কিন্তু এই বর্ণাঢ্য র্যালি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে স্মরণ করে রাখার জন্য এই ধর্মীকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য কিন্তু এই বর্ণাঢ্য র্যালি প্রতি বছর হয়ে থাকে। তারই অংশ হিসাবে এবারে কিন্তু এই বর্ণাঢ্য র্যালি হচ্ছে। কিন্তু এই বর্ণাঢ্য র্যালির প্রধান আকর্ষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত তৈয়ব শাহ এবং তাহের শাহ সহ তার পুত্র যারা আসেন তারা কিন্তু এবার আসতে পারেনি পাকিস্তান থেকে। সেই ক্ষেত্রে কিন্তু এখানকে যে জামিয়া আহমদিয়া মাদ্রাসা প্রধান তার নেতৃত্বে কিন্তু বর্ণাঢ্য র্যালি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে সবার মুখে মুখে নারে তাকবীর, আল্লাহু আকবার এবং হাম নাত এবং সবার হাতে কিন্তু পতাকা রয়েছে এবং মনে নবী প্রেম, হাতে পতাকা এবং মুখে নারে তাকবীর স্লোগানে কিন্তু হাজারো মানুষও কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে জমায়েত হয়েছে। হয়তো কিছুক্ষণ পরে এই বর্ণাঢ্য র্যালি লাখো মানুষে পরিণত হবে, কিন্তু প্রতি বছর কিন্তু এখানে 15 থেকে 20 লাখ মানুষ এই জমায়েত হয় এই বর্ণাঢ্য র্যালিতে। এবার যে স্বাস্থ্যবিধি মেনে করোনার কারণে
কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিছু সীমিত করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এবার কিছুটা মানুষ কম হতে পারে, কিন্তু যারা নবীপ্রেমী নবীভক্ত তারা কিন্তু সেই করোনাকে উপেক্ষা করেই কিন্তু এখানে আসা হয়েছে। তবে সবাইকে বলা হয়েছে সবাই যেন মাস্ক অবশ্যই পরে, এবং এখানে কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আপনি হয়তো জানান আঞ্জুমানে রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে কিন্তু প্রতি বছর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া কিন্তু আরও বেশ কয়েকটি র্যালি বের করা হচ্ছে। সেটি হচ্ছে চট্টগ্রামের শিকলবাহা এজ এ চৌধুরী স্কুল থেকে দরবার শরীফের উদ্যোগে আরেকটি বর্ণাঢ্য র্যালি বের করা হচ্ছে। সেটি দরবার শরীফে গিয়ে শেষ হবে। সেটির নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ আব্দুল শাকুর আজিজ আল রায়হানি। তো এখানে যে মিছিলটি যে বর্ণাঢ্য র্যালি শুরু হয়েছে সেটি হয়তো পুরো চট্টগ্রাম নগর জুড়ে এটা প্রদক্ষিণ করবে। প্রায় এটি প্রতি বছর কিন্তু 10 থেকে 12 কিলোমিটার দীর্ঘ হয়, এবছর হয়তো আরও সীমিত হতে পারে। তো এখন মানুষ এখানে যোগ দিয়েছেন, কিছুক্ষণ পর কিন্তু এখানে আরও লাখো মানুষ যোগ দিবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামের হালি শহরে ঐতিহ্যবাহী জশ্নে জুলুসের প্রস্তুতি চলছে। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় সামুদ্রিক উদ্ভিদ বাড়তে থাকায় ইলিশ উৎপাদনের রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। সে সাথে বেড়ে চলেছে ইলিশ মাছের আকারও। গত এক দশকে শুধুমাত্র এ অঞ্চলে আরোহণ হয়েছে 37,25,000 মেট্রিক টন ইলিশ মাছ। বিশ্বের 91% ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইলিশকে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, এ নিয়ে বাস্তবধর্মী গবেষণা একেবারে কম। বিশ্ব খাদ্য সংস্থা 1953 সাল থেকে ইলিশ মাছ নিয়ে তথ্য সংগ্রহ করলো। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হয় 1984 সালে। গত 67 বছরে বিশ্বে সংগৃহীত 1,25,00,000 মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে 36 বছরে বাংলাদেশে উৎপাদন হয়েছে 97 লাখ মেট্রিক টন। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা, এটার এই অঞ্চলটা ইলিশের খাদ্যকণা বা খাদ্যচক্র এবং আবাসস্থল হিসাবে অত্যন্ত উপযুক্ত। মূলত 500 বর্গ কিলোমিটারের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা ইলিশের মূল বিচরণ ক্ষেত্র, কিন্তু নানা জটিলতায় ডিমপাড়া সহ জীবনচক্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে ইলিশ মাছকে। তাই বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা না হলে মাছ আহরণের হার কমে আসতে পারে বলে শঙ্কা মৎস্য বিশেষজ্ঞদের। নদীতে ইলিশের পরিমাণ কম, অর্থাৎ নদীতে কম ঢুকছে, নদীর মুখ জাল দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। তাহলে কাজেই নদীর মুখে অবশ্যই একটি করিডোর ইলিশের জন্য সারা বছরের জন্য খোলা রাখতে হবে, যেখানে কোনো জাল পাতা যাবে না। সাগরে ইলিশ মাছ ধরার উপর নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা থাকায় গত 2 বছর ধরে বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। 65 দিন কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ রাখছিলাম এবং কঠোরভাবে এটা মানা হয়েছে, যার জন্য মাছগুলো কিন্তু বড় হওয়ার সুযোগ পাইছে, যার জন্য আমরা এই বছর এত বড় বড় ইলিশ দেখতেছি বাজারে। তবে ইলিশের জন্য নিরাপত্তা স্থান নিশ্চিত করা না গেলে মিয়ানমারের ইরাবতী অববাহিকায় ইলিশ চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু ইলিশ তার নিজের মতো করেই তার আবাসভূমি সে পছন্দ করে নিবে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। 2019 সালে বাংলাদেশে আরোহণ হয়েছে 5,33,000 মেট্রিক টন ইলিশ মাছ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকার আমন ধান 26 টাকা দরে কেনার ঘোষণা দিলেও বাজারে 29 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। তাই এবারও ধান দিতে আগ্রহ নেই কৃষকদের মাঝে। এই মুহূর্তে নওগাঁর সরস্বতীপুর হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ সাজিদ। আপনি জানেন সরকার ইতিমধ্যেই ধান এবং চাল কেনার ঘোষণা দিয়েছে এই আমন সংগ্রহের। এর বাজার ব্যবস্থার কিন্তু একটা বড় ধরনের ফারাক কিন্তু আমরা লক্ষ্য করছিলাম, এবং আজকে আমরা নওগাঁর সরস্বতীপুর হাটে খুব ভোরে এই হাটটি জমে ওঠে এবং কৃষক পর্যায়ে যে ধান কিনা বেচার এটা আমরা এখন লক্ষ্য করছিলাম। জিরাশাল জাতীয় যেসব ধান রয়েছে, নাজির, মিনিকেট, এই ধানগুলি কিন্তু 1200 থেকে 1250 টাকা পর্যন্ত কৃষকরা বিক্রি করছেন। অন্যদিকে নতুন জাতের কিছু ধান এখানে উঠতে শুরু করেছে আমনের। এই জাতীয় ধান কিন্তু 1050 থেকে 1070 টাকা দরে কিনা বেচা চলছে। তো স্বভাবত কৃষকদের মুখ থেকে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে সরকারের যে বেঁধে দেওয়ার দর, এই দরের থেকে কিন্তু অনেকটাই এখন পর্যন্ত বাজারের যে বাজার তা কিন্তু অনেক ঊর্ধ্বমুখী, এবং কৃষকদের কাছ থেকে যেটা তারা বলছেন যে যেহেতু বাজারে ধানের দর বেশি, এক্ষেত্রে কিন্তু তাদের
সরকারের গুদামে যাওয়ার ক্ষেত্রে তাদের একটা আগ্রহের অনেকটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এবং গেল বুড়ো মৌসুমের যে এখানে ধান সংগ্রহ করা হয়েছিল সেই সংগ্রহের অভিযানে আমরা দেখছিলাম যে জেলা খাদ্য বিভাগ থেকে এই জেলায় 32,700 মেট্রিক টন ধান সংগ্রহ তারা করার একটা লক্ষ্যমাত্রা দিয়েছিল, কিন্তু তার বিপরীতে মাত্র 11,000 মেট্রিক টন ধান তারা সংগ্রহ করতে পেরেছিল। অন্যদিকে প্রায় 67,000 মেট্রিক টন চাল কেনার সংগ্রহ দিয়েছিল, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে তারা সাড়া পেয়েছে মাত্র 41,000 মেট্রিক টন। এক্ষেত্রে কিন্তু গেল বুড়ো মৌসুম ধান এবং চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা কিন্তু হোঁচট খেয়েছে, এবং লক্ষ্যমাত্রা এই হোঁচটের মূল কারণ কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছিলেন যে তারা কিন্তু বলছেন যে ধানের বাজারের একটা অসামঞ্জস্য অবস্থান দাঁড়িয়ে রয়েছে, এবং কৃষকদের যে এখন পর্যন্ত বাজারের যে ধানের দর, এই দর কিন্তু তারা অনেকদিন ধরে প্রত্যাশা করছিলেন। এবং গেল বুড়ো মৌসুমের প্রথম পর্যায়ে ধানের দর ছিল 800 টাকা, কিন্তু পরবর্তীতে এটা 1100 টাকা পর্যন্ত এই ধানের দর কিন্তু লাফিয়ে বেড়ে যায়। এবং এই বৃদ্ধি হওয়ার কারণে সরকারের সংগ্রহ অভিযানের সঙ্গে কিন্তু বড় ধরনের একটা ফারাক তৈরি হয়। এবং এবছরও কিন্তু একই অবস্থা আমরা লক্ষ্য করছি। কৃষকরা বলছেন যে সরকারি সংগ্রহের অভিযানের ক্ষেত্রে যে ধানের দর বেঁধে দেওয়া হয়েছে, এই ধানের দরের বাজার ব্যবস্থার সাথে কিন্তু এটা কোনো মিল থাকছে না। বিশেষ করে 100 থেকে 50 টাকা পর্যন্ত বাজারেই তারা বেশি দরে ধান বিক্রি করতে পারছেন। এবং এক্ষেত্রে কৃষকদের যে প্রত্যাশার জায়গা, তারা বলছেন যে বাজারে কিন্তু তারা সহজেই ধানগুলো দিতে পারেন, এক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না। কিন্তু খাদ্য গোদামের নানা জটিলতার কাজ তারা বলছেন, এখানে আর্দ্রতা মাপা হয়, কিছু টাকা পয়সার ক্ষেত্রে তারা প্রাপ্তিতে বিলম্বিত হন। এই জায়গাতে কিন্তু কৃষকরা বলছেন যে বাজারই কিন্তু তাদের কাছে এখন স্বাচ্ছন্দ্য, এবং তারা দ্রুত তারা এই ধানগুলো বাজারে দিতে পারেন। এই বছর আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, জেলা মিল মালিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন জানিয়েছেন বর্তমান যে বাজার ব্যবস্থাটা সরকার নির্ধারণ করে দিয়েছে, তারা কিন্তু দাবি করছিলেন যে ন্যূনতম 39 টাকা কেজিতে যদি চাল এবং 30 টাকা কেজিতে যদি ধান কেনা হয়, তাহলে তারা কিছুটা হলো তাদের দিক থেকে কিন্তু তারা একটা মুনাফা দেখতে পাবে। বিগত দিনে কিন্তু ধান এবং চাল তারা দিতে পারে নাই, না পারার কারণে তারা কিন্তু এই লক্ষ্যমাত্রা ব্যাহত হয়। তো সব মিলে এই বাজার ব্যবস্থা কিন্তু একটা অসামঞ্জস্য বলছেন ব্যবসায়ীরা। তো সাজিদ, এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটের ধান এবং চাল বাজারের অবস্থা। নওগাঁ সরস্বতীপুর হাট থেকে আমন ধান বিক্রি সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। মুন্সিগঞ্জে পর্যাপ্ত আলু মজুদের পরও আলুর বাজার নিয়ন্ত্রণে আসছে না। জেলায় 13 লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। কৃষি বিভাগ বলছে আলুর বাজার নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগীরা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলুর দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। হিমাগার গেট, পাইকারি ও খুচরা বাজার কোথাও সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন নেই। তাই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। আমরা নিয়মিত কোল্ড স্টোরেজে কিন্তু তাদের যে কতটুকু সংরক্ষণ করা আছে এবং প্রতিদিন তাদের কতটুকু বাজারে সরবরাহ করছে, এই তথ্যটা আমরা প্রত্যেকটি কোল্ড স্টোরেজের মালিকদের কাছ থেকে নিচ্ছি। হেরা করে কি ডুপ্লিকেট ছবি করে রিসিট করে 22টা 23টা রিসিট করে 2টা করে হেরা চালান পাড়ায়, হেরা 40টা 50টা বেচে। আমার কাছে 10 বছর 20 বছর আলু বেচে না। আলু তো কম দামে বেচতে পারি না, এই জন্য বেশি দাম আনলে বেশি ব্যস্ত, এই জন্য আলুই আনি না। এদের দুগা আলু আনি, দুগা বেশি। আলুর বাজার 50 টাকা থেকে এখন 40 টাকায় নেমেছে। খুচরা বাজারে কেজি প্রতি 35 টাকা নিশ্চিত করতে অভিযান চলছে। বীজ আলু আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে এবং সরকার নির্ধারিত মূল্য যে দিয়েছে সেই মূল্যতেই বিক্রি হবে। কোল্ড স্টোরেজে অর্থাৎ মিল গেটে, তারপরে হচ্ছে পাইকারি বাজারে, খুচরা বাজারে সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যে যাতে আলু বিক্রি হয় সেটি তদারকি করার জন্য শুরু থেকেই আমরা মাঠে আছি। কৃষি বিভাগ বলছে জেলার হিমাগারগুলোতে 1 লাখ মেট্রিক টনেরও বেশি খাবার আলু মজুত রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশ্নে জুলুস, হাজারো কণ্ঠে রাসূলের বন্দনা, আদর্শ মেনে চলার আহ্বান। দেশে বৈধ দোকানে দেদারসে সামরিক উজি পিস্তল বেচা কেনা, রাইফেল আমদানির আড়ালে আধা স্বয়ংক্রিয় অস্ত্র আনে 6 প্রতিষ্ঠান, নিরাপত্তায় হুমকি। এবং বরিশাল শেরে বাংলা মেডিকেলের জরুরি বিভাগের ফটকে মধ্যরাতে তালা, কমিশন বাণিজ্যের অভিযোগ, দাবি মেনে নেয়ার আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট স্থগিত। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়।